নারী তুমি অর্ধেক আকাশ, আর সেই অর্ধেক আকাশের মধ্যেই বারবার প্রশ্ন ওঠে, নারী কি সত্যি অর্ধেক আকাশ, নাকি আমরাই অর্থাৎ সামাজিকভাবে যারা তৈরি সো কল পুরুষ অথবা নারী যে ধারণা তৈরি হয়েছে সব মিলেমিশে তাদেরকে অর্ধেক করে রাখি। আমার সঙ্গে সরাসরি একাডেমি চত্বর থেকে রয়েছেন মনোবিদ অনুত্তমাদি। অনুত্তমাদি, প্রথম প্রশ্ন, কি বলবেন? আমরা প্রত্যেকে শাস্তি চাইছি, প্রত্যেকে বিচার চাইছি, আপনি কি বলবেন? নিরপেক্ষ বিচার। আমি মনে করি যে কোনো অপরাধের ক্ষেত্রে আমাদের প্রাথমিক মানসিকতায় সেটা থাকা দরকার। দুই হচ্ছে, যখন কোনো একটি ধরনের ঘটনা চোখে পড়ে, প্রাথমিকভাবে সেখানে যারা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া হলো, কি বাক্য হলো, যার সঙ্গে ঘটনা ঘটেছে তার দিকে ভুলক্রমেও আঙুল উঠলো কিনা, এই প্রত্যেকটি বিষয়ে আমাদের আরো অনেক সংলাপের দরকার, আরো অনেক পথ চলার দরকার। কারণ সেই ক্ষতর দাগ আমরা প্রত্যেকে বহু বছর বয়ে চলি, যারা জীবিত থাকে তারাও বয়ে চলি, কারণ এই বাক্যগুলো আমরা ভুলি না, ওই বাক্যগুলো আমাদের অংশ হয়ে যায়। এবং এই ধরনের ঘটনার পর বারংবার যখন আমরা আমাদের নিজেদের মতন করে প্রতিবাদ জানাচ্ছি, আমাদের যেন মনে থাকে প্রতিবাদের মধ্যে আমাদের উল্টো দিকে আমরা কাদের রাখছি, উল্টো দিকে একটা বিরাট সিস্টেমকে রাখছি, ক্ষমতায়নকে রাখছি, পিতৃতান্ত্রিকতাকে রাখছি। এবং এটা বলার প্রয়োজন আছে আজকে এখানে দাঁড়িয়ে। আপনারাও দেখছেন এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। আমি মনে করি না এই লড়াই নারী বনাম পুরুষের, আমি মনে করি না এই লড়াই শুধুমাত্র একটি লিঙ্গ পরিচয়ের সঙ্গে অন্য লিঙ্গ পরিচয়ের। আমাদের সকলের একত্রিত লড়াই পুরুষতন্ত্রের বিরুদ্ধে। তোমাদের এখানে একটা প্রশ্ন ওঠে, শিক্ষা নিয়ে চেতনা বলা হয়, মানুষ শিক্ষা, পুঁথিগত শিক্ষা সব মিলেমিশে আমাদের নাকি সভ্য তৈরি করে। দেখা যাচ্ছে আরজি করের মতো একটি জায়গা, যে প্রতিষ্ঠানে চিকিৎসক হতে আসছেন, প্রশ্ন উঠছে নিরন্তর যে চিকিৎসকদের মধ্যে হয়তো কেউ আছেন যারা এরকম তাকে নৃশংসভাবে হত্যা করছে। তাহলে শিক্ষা নিয়ে কি লাভ, মানে কোথায় শিক্ষার কি মূল্য দাঁড়ালো, যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে, এটার কতটা এখনো সত্যতা আমরা জানি না, কারণ তদন্তাধীন। আমি সেটার উপর ভিত্তি করে এই উক্তি করছি না। কিন্তু এই যে প্রশ্ন পুঁথিগত শিক্ষার অনেক আগে থেকে আমাদের আদিম মনে পিতৃতান্ত্রিকতার যে শিকড় রয়েছে তার প্রতি আমাদের যে কোথাও একটা কমিটমেন্ট তৈরি হয়ে যায়, সেটার দিকে আমাদের লিঙ্গ পরিচয় নির্বিশেষে প্রশ্ন তুলতে হবে। কারণ সেখানেই কিন্তু আদতে পরবর্তীকালের বৈষম্যের, দমনের, নিপীড়নের, ধর্ষণের বীজ নিহিত থাকে। এই ধাপগুলো আমাদের দেখতে হবে, কারণ বৈষম্যের ভাষাকেও যদি আমি কোথাও বাড়তে দিই, সেখান থেকে পরবর্তীকালে নিপীড়ন এবং দমনের ভাষা তৈরি হতে পারে। ধর্ষণ তারই একটা অন্য মুখ, এবং এই চরম মুখটিতে পৌঁছানোর আগে আমাদের চারপাশে অনেক ছোট ছোট ইঙ্গিত থাকে, যে ইঙ্গিতগুলোকে যদি সমূলে উৎপাটিত করা না হয়, তারপর এত বড় একটা ঘটনা ঘটে যায় এবং আমরা প্রত্যেকবার এক একটা মানুষকে হারিয়ে যেতে দিই। আমি অনুত্তমদের কাছে আসবো। রত্নমণি, আপনি নিরন্তর লড়াই করছেন, নানান কিছু নিয়ে, নানান ইস্যু নিয়ে বারবার মুখ খোলেন, সব বিষয়ে বলেন। সেখানে দাঁড়িয়ে এই যে পুরুষ, কিছুদিন আগে, গত বছর, আমরা ছেলেটির নাম নেব না, যাদবপুরের একটি ছাত্রকে অভিযোগ উঠেছিল যৌন নির্যাতন করা হয়, তাকে উলঙ্গ করা হয়, এবং বলতে খুব খারাপ লাগলেও তাকে নাকি খুন করার একটা অভিযোগ উঠেছিল, পুরোটাই তদন্ত সাপেক্ষ। তাহলে এই যে অত্যাচার, এই যৌন অত্যাচার, কুইঙ্গিত, মানুষকে মেরে ফেলা, সবকিছু মিলে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই এতে শিকার হচ্ছে, কি বলবেন রত্নাবলী? হ্যাঁ, কারণ আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব যে ইদানিং হিংসা অনেক বেড়ে গেছে, এবং হিংসা বেড়ে যাওয়ার একটা প্রধান কারণ হলো যে হিংসাকে সিস্টেম কোথাও প্রশ্রয় দিচ্ছে। কারণ মানুষজন শেষ অর্থে তো ব্যক্তি, এবং ব্যক্তি তো সিস্টেমের অংশ। সিস্টেম যখন একটা প্রশ্রয় দিতে থাকে তখন হিংসা বাড়ে, এবং সিস্টেম প্রতিরোধ করার জন্যে নিজে থেকে এগিয়ে এসে কিছু করছে না, এবং সেটাও সমাজে ওপর ছেড়ে দিয়েছে। সেটা এক। 2 নম্বর হলো যে আরজি করের ঘটনা, ধর্ষণ এবং খুন, এটা কিন্তু ভায়োলেন্স, লার্জার ভায়োলেন্স, এবং এটাকে ভায়োলেন্স বলেই নির্দিষ্ট করে আমাদের ডাকতে হবে। শুধু ধর্ষণ ও খুন বললে হবে না। নিকৃষ্ট কি, মানে আমি ওই ভ্যালু অ্যাডে যেতে চাই না, তবে এটা তো নৃশংস একটা ঘটনা যেটা ঘটেছে, এবং যারা যারা এটার সঙ্গে জড়িত আছেন তাদের প্রত্যেককে সামনে আনতে হবে এবং তার শাস্তি দিতে হবে, এবং সিস্টেমের মুখোশ খোলার দায়িত্ব কিন্তু আমাদের, এবং তাদের মুখোশ আমাদের খুলতে হবে। আর আজকে যেটা এখানে দেখছেন সেটা কিন্তু পুঞ্জীভূত ক্ষোভ, একটু একটু করে জমা হয়ে আজকে এইখানে
আমরা সবাই এসে একত্রিত হয়েছি। কোনো অপরাধ ঘটার পরে বলা হচ্ছে মানসিক বিকৃতির কথা, সাইকোপ্যাথের কথা, সব মিলেমিশে। তাহলে এই যে মনের চিকিৎসা, মনের মেন্টাল হেলথ নিয়ে কেন আমরা ভাবছি না রত্নাবলীদি? এই প্রশ্নও তো উঠছে আজকে এই একাডেমি চত্বরে দাঁড়িয়ে। আমি আপনার কাছেও যাব সেম প্রশ্নে, আমি অনুত্তমাদির কাছেও একই প্রশ্নে যাব। না, আমার মনে হয় এখানে অনেকগুলো প্রশ্নের একটা মিশ্রণ আছে। মানসিক অসুখকে ততটাই গুরুত্ব দিয়ে দেখা হবে কিনা, এবং সেখানে HR পলিসির অন্তর্ভুক্তিকরণের আওতায় কি কি আনবে সেই অংশটা রত্নাবলীদি বলতে পারবেন, কারণ মানসিক স্বাস্থ্যের যে আইন তৈরি হয় সেখানে মেন্টাল হেলথ অ্যাক্টেও সক্রিয় ভূমিকা থাকে। আমি একজন মানসিক স্বাস্থ্য কর্মী হিসেবে এটা বলতে পারি যে যখন কোনো একটা অপরাধ ঘটে, আমি একদম অপরাধের নিরিখে বলছি, আমি মনে করি একটা গোল্ড ওয়াটার রুল আমাদের ফলো করতে হয় অ্যাবাউট এনি পার্সন। আমি যাকে দেখিনি তার কোনো ডায়াগনোসিস আমি দিতে পারি না, আইনত দিতে পারি না, তাত্ত্বিকভাবে দিতে পারি না, এথিক্যালি দিতে পারি না। 2, অপরাধীকে যদি আমি মানসিক রোগ দিয়ে চিহ্নিত করে দিই, আমি অপরাধীর উকিলের হাতে ঢাল ধরিয়ে দিই, কারণ তখন গিয়ে কিন্তু তিনি বলতে পারেন যে এটা ওর মানসিক রোগের কারণে হয়েছে। তাহলে সেখানে বিচার ব্যবস্থা, তার শাস্তি ইত্যাদির প্রসঙ্গগুলো অনেকখানি লঘু হয়ে আসে। আমার মনে হয় প্রথমেই যে মানুষকে দেখিনি সে কেন করেছে, তার মনের মধ্যে এই রোগ এবং বিকৃতি, এই ভাষাগুলোকে দিয়েই তাকে না দেখে আমরা যেন দ্ব্যর্থহীন ভাষায় অপরাধকে অপরাধ বলে রাখতে পারি। এবং মানসিক অসুখ মানেই সেই মানুষ ভায়োলেন্ট হবে এটা কিন্তু নয়। আমরা যখন কখনো একটা ভায়োলেন্স দেখলে বলি তুমি কি অসুস্থ, আমরা কিন্তু এমন অনেক মানুষ যারা এই মুহূর্তে একটা মানসিক সমস্যা দিয়ে যাচ্ছেন তাদের দিকেই আঙুল তুলে দিচ্ছি পরোক্ষভাবে, যে যেন মানসিক অসুখ মানেই তার একটা হিংস্রতার দিক থাকবে। এটা কিন্তু একটা কমপ্লিটলি ভুল অনুমান। কারো চলন নিয়ে নানান রকম সামাজিক উৎসাহ হয়, আপনি কেমন করে হাঁটছেন, আপনি কেমনভাবে কথা বলছেন, আপনার স্টাইল কি, আপনি কি পোশাক পরছেন, এই যে পোটেনশিয়াল রেপিস্ট বলা হচ্ছে সেটাও বিতর্কিত, এই যে ধর্ষকাম, এই যে মানসিকতা, আমি অপরাধী হব কি অপরাধী হব না, কোনো রকমভাবে আপনি মনোবিদ হিসেবে কি এটা বলবেন যে কাউকে প্রথম থেকে তার আচার আচরণের মধ্যেই এই প্রমাণ, এই সত্তা এটা খুঁজে পাওয়া যায়, মানে আগে থেকে সতর্ক হওয়া যায় যে এই মানুষটি আসলে অপরাধ করতে চলেছেন কি চলেননি? এরকম ভাবে আমি বলবো, আবারও আমরা স্টিরিওটাইপ করব না। প্রথমত তার চলন, সে কিভাবে হাঁটছে, যার দেখতে নারী তার চলন বাঁকা, তো সুতরাং আমরা কাকে কাকে দাগিয়ে দিচ্ছি দিয়ে সে পরে দাগি আসামি হবে কিনা এরম কোনো সরলীকরণে আমি অন্তত বিশ্বাস করি না। আমি মনে করি যে খুব প্রাথমিক স্তর থেকে যদি তার কোনো আচরণ বোঝা যায় যে সেখানে এমন কিছু দিক রয়েছে যা অন্য মানুষের পক্ষে ক্ষতিকারক হচ্ছে, অনেক সময় সেটা স্কুলের কিছু শিশুদের মধ্যেও দেখতে পাওয়া যেতে পারে, তার মধ্যে হিংস্রতার প্রবণতা রয়েছে, ভায়োলেন্সের প্রবণতা রয়েছে, প্রাথমিকভাবেই তাকে সেই জায়গাটাতে আমরা কিভাবে প্রশিক্ষিত করতে পারি, তার সঙ্গে কথা বলতে পারি কিভাবে, এবং তাকে তার যে হিংস্রতা, তার রাগ, এই নেগেটিভ ইমোশনস হ্যান্ডেলিং আমরা একটা বাচ্চাকে শেখাই না। আমার মনে হয় সেটা সকল স্তরে শেখাতে হবে, এবং তার পাশাপাশি এখানে আরো অনেক দিক থাকতে পারে। আমি মনে করি না যে এটাকে শুধুমাত্র তার একটা ব্যক্তিত্বের নির্মাণ দিয়েই দেখতে হবে, যেটা রত্নাবলীদি একটু আগে বলছিলেন। আমরা যদি হিংসাকে মান্যতা দিতে শুরু করি, আমাদের ভাষায় একে অপরের সঙ্গে কথায় আমরা যে ভাষা প্রয়োগ করি সেখানেও তো অনেক এমন আক্রমণাত্মক শব্দ থাকে যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। আমরা কি সত্যি সে সহিষ্ণুতার ভাষা বলছি? আমরা যদি কোনো একটা বিতর্ক দেখি, একজন মানুষ শুনতে ইন্টারেস্টেড নয়, শুধুটা নিজেরটা বলতে ইন্টারেস্টেড, তো এই যদি আমাদের পরিপার্শ্ব হয়, সে পরিপার্শ্বে কখন কে অপরাধী হয়ে উঠবে আমি মনে করি না তার আগে থেকে কোনো টিয়া পাখি নিয়ে বসে প্রেডিকশন সম্ভব। যিনি করছেন আমি বলবো তাকেও সেখানে একটু দায়িত্বপূর্ণ ভাবে ভাবতে হবে, কারণ যাকে তিনি প্রেডিক্ট করলেন না কালকে তিনি কি হিংসা ঘটিয়ে ফেলবেন আমি কিন্তু জানি না। আপনি শেষ করতে গিয়ে আমার মনে হলো এই প্রশ্নটি করা প্রয়োজন আপনাকে। আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন যে আমরা বাচ্চাকে শেখাই না, আমরা এই যে বিচার চাইছি, এখন আমরা পথে নেমেছি, আমরা অত্যাচারিতের বিচার চাইছি বারবার, কিন্তু আমরা সামাজিক মানুষ হিসেবে আমরা আমাদের সন্তানকে কি শেখাবো যাতে সে অপরাধী না হয়ে ওঠে, এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে? আপনি মনোবিদ হিসেবে কি বার্তা দেবেন সমাজকে যে বাচ্চাকে শেখান? দুটি বার্তা মূলত আমার মনে হয়, সেটা হচ্ছে তোমার মতো না হলেই তোমার তাকে অদৃশ্য করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার, তাকে তার তোমার থেকে ভিন্ন হওয়ার জন্য দমন করবার বিন্দুমাত্র অধিকার নেই। 2, যা তোমায় কষ্ট দেয় তা তুমি অন্যকে দেবে না, খুব সহজ জিনিস। যা তোমায় ব্যথা দেয় তা তুমি অন্যকে দেবো না, যা তোমার খারাপ লাগে তার কারণ অন্যের ক্ষেত্রে তুমি হইও না। একদম প্রাথমিক স্তর থেকে এই ডিসিপ্লিনগুলো যদি তাকে আমরা দিতে পারি। রত্নাবলীদি, অনুত্তমাদি বললেন, আমরা যদি এখানে একটু আসেন, যেহেতু সরাসরি আমি সরাসরি দেখিনি বা সরাসরি এক্সামিন করিনি, তাকে হঠাৎ আমি টিভির সামনে বসে দাগিয়ে দিলাম যে সে অমুক আর অমুক আর অমুক, সেটা নিজেই একটা হিংসা। এবং এইটা যত চলতে থাকবে
যে ভিকটিমরা সার্ভাইভ করবেন তারা কোনোদিনও সাহায্য চাইতে এগিয়ে আসবেন না। আমার কাছে এটা একটা বড় শঙ্কা। আমরাও বিচার চাইছি আরজি করে। ক্যামেরায় গোবিন্দ কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।